এর আগের দিন আমরা এই ফর্মুলাগুলো আলোচনা করেছিলাম, যে আজকে হবে যে এই ফর্মুলা দিয়ে আমরা বাউন্ডেড লিনিয়ার ফাংশনের নর্ম বের করব। হুম, আর এটাও দেখবো যে সব লিনিয়ার ফাংশন, লিনিয়ার ম্যাপ বাউন্ডেড নাও হতে পারে। ওকে, চলো তাহলে দেখা যাক। আচ্ছা, আমি দেখে নিই একটু রেকর্ডিংটা চলছে কিনা ঠিকঠাক। ওকে, ওকে, তাহলে দেখো আমাদের প্রথম এক্সাম্পল হচ্ছে টি হচ্ছে আর স্কোয়ার থেকে আর স্কোয়ারে একটা ম্যাপ। এটা ডিফাইন্ড বাই, দেখো একটা জিনিস তোমরা আজকে আমরা আরো ডিটেলসে দেখবো যে যে কোনো লিনিয়ার ম্যাপকে অ্যাজ এ ম্যাট্রিক্স আকারে লেখা যায়, যদি মানে ফাইনাইট ডাইমেনশনাল থেকে ফাইনাইট ডাইমেনশনে হয় লিনিয়ার ম্যাপটা। তাহলে এইখানে এই ম্যাপটা তোমার মানে এর একটা ম্যাট্রিক্স আকারে লেখা যাবে, 2x2 ম্যাট্রিক্স হবে। তো এখানে আমরা ম্যাট্রিক্সটাকে এইভাবে লিখতে পারি, cos থিটা sin থিটা, আর এদিকে হচ্ছে তোমার মাইনাস সাইন থিটা cos থিটা। এটা গেল। আচ্ছা, এখান থেকে আমি আমি আবার ম্যাপটাও ডিফাইন করতে পারবো, মানে এটাকে কাজে লাগিয়ে। তো যখনই ম্যাট্রিক্স আকারে লিখবে তখনই এলিমেন্ট গুলোকে কলাম আকারে লিখতে হবে, ভেক্টর গুলোকে কলাম আকারে লিখতে হবে। তাহলে এক্স ওয়াই ম্যাপ হবে কোথায়? cos থিটা sin থিটা মাইনাস সাইন থিটা, এইভাবে এটা গুণ হয়ে গেল। ঠিক আছে, তো এটাকে আমরা যদি ভাঙি, এটার সঙ্গে এটা গুণ হবে, মানে cos থিটা এক্স cos থিটা প্লাস ওয়াই সাইন থিটা। আচ্ছা, সেকেন্ড কলাম হবে মাইনাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই cos থিটা। তার মানে এইটাকে তুমি যদি ওই এক্স কমা ওয়াই ফর্মে লিখতে চাও তাহলে এইভাবে তুমি লিখতে পারো, এক্স cos থিটা প্লাস ওয়াই সাইন থিটা মাইনাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই cos থিটা। তো যেমন খুশি তুমি এটা লিখতে পারো। বোঝা গেছে? এইটুকু বোঝা গেছে? আচ্ছা, norm of, sorry, on r square is defined by norm of xy দেখো, নর্ম অফ এক্স ওয়াই হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বা আমরা এইটা যদি করি নর্মের যদি স্কোয়ার করি তাহলে সেইটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তোমাদের বইয়ে এক জায়গায় দেখবে এটা একটু, ওখানে স্কোয়ারটা দেওয়া নেই, তো ওই জায়গাটা একটু চেক করে নেবে। ওটাখানে নর্মের স্কোয়ার হবে, তবে ওটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসবে। হ্যালো স্যার, ওটা নর্মের মধ্যে কমা আছে? কমা না, ওটা ডট। ও ঠিক আছে। ওটাকে সেটা কি নামে বলা হয়? নর্মই বলবো।
ঠিক আছে। আচ্ছা, মোছা যাচ্ছে না, এটা নর্ম। হুম, নর্ম ফাংশন বলতে পারো। আচ্ছা, মাথায় রাখো যে নর্ম অফ টি আমরা করছিলাম কিভাবে, এখানে 1 দিতে পারি, বা লেস দেন ইকুয়ালস টু 1 দিতে পারি, তাতে কোনো যায় আসে না। এটা হচ্ছে নর্ম অফ টি এক্স ডিভাইডেড বাই নর্ম অফ, আচ্ছা এখানে আর ডিভাইড করার দরকার নেই কারণ অলরেডি নর্মটা 1, ঠিক আছে। তাহলে এটা লিখলেই হবে, সুপ্রিমাম অফ নর্ম অফ টি এক্স, যেখানে এক্স এর নর্মগুলো 1। ঠিক আছে, তা আমি একটু খেতে খেতে পড়াচ্ছি, যার ফলে তোমাদের হয়তো একটু ডিস্টার্ব হতে পারে। বাড়িতে পড়ানোর এইটুকু সুবিধা আমি নিচ্ছি আর কি। আচ্ছা, এবার দেখা যাক, এখানে তুমি লেস দেন ইকুয়ালস টু করতে পারো, আবার নন এটাও করতে পারো। এটা যদি করি তাহলে এখানে এটা দিয়ে ডিভাইড করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখা যাক যে টি অফ এক্স ওয়াই এটার নর্ম কিরকম হচ্ছে। তার মানে এটা হচ্ছে এইটার নর্ম। তাহলে এখানে আছে আমার এক্স কস থিটা, ওয়াই সাইন থিটা, মাইনাস এক্স সাইন থিটা, প্লাস ওয়াই কস থিটা। এটা আচ্ছা, প্রথমে স্কোয়ার করে দিই, স্কোয়ার করে, কারণ স্কোয়ার করলে নর্মটা বের করার সুবিধা। এটাকে কি করতে হবে তাহলে, এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার, তাহলে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা স্কোয়ার মাইনাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা তার স্কোয়ার। এটা তোমরা ক্যালকুলেশন করো তো একটু, এটা একটু জাস্ট ক্যালকুলেশন করে আমাকে বলো কি হবে এটা। তো এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে, দেখাই যাচ্ছে। হুম টু এবি টু এবি কাটবে আর এখান থেকে কস থিটা কমন যাবে, এক্স হুম, স্কোয়ার কমন গিয়ে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার আর ওয়াই স্কোয়ারও তাই হবে। ভেরি গুড। তার মানে দুদিকে স্কোয়ারটা যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে এরকম পাচ্ছি। হুম, তার মানে বেসিক্যালি এই দুটো সেম হয়ে যাচ্ছে। তার মানে এটাকে যখন আমি ফ্র্যাকশন করবো সবসময় 1। তার মানে নর্ম অফ টি সুপ্রিমাম, এটা যে আমরা করছি কি না, এখানে এক্সটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্স ভেক্টর, হ্যাঁ, মানে এই এক্স টিলডাটাই হচ্ছে এখানে এক্স কমা ওয়াই। তাহলে এইটা দেখো যে নর্ম অফ টি এক্স সবসময় নর্ম অফ এক্স এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে এক্ষেত্রে। তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি 1, তার মানে আলটিমেটলি এটা 1 থাকছে। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস জানলাম, জানলাম যে আমাদের লিনিয়ার ম্যাপটা হচ্ছে বাউন্ডেড প্রথম কথা, এবং তার নর্মও আমরা বের করে ফেললাম যেটা হচ্ছে 1। ঠিক আছে, স্যার একটা কোশ্চেন হুম ছিল, বলো। আমরা যে ফর্মুলাটা ইউজ করছি তো হুম ওখানে মানে নর্ম অফ টি এক্স বাই নর্ম অফ এক্স, হুম, তো আপনি এখানে নর্ম অফ এক্স টা নট ইকুয়ালস টু 1 কেন দিচ্ছেন? সরি সরি, ওটা 1 না, ওটা 0 হবে। জিরো হবে তো। সরি সরি, এটা হচ্ছে নন জিরো, জিরো হলে ডিভাইড করতে পারবো না।
আচ্ছা, আর একটা এক্সাম্পল দিই। ও, বৃষ্টি লাগিয়ে দিল। আচ্ছা, বৃষ্টির আওয়াজ কি শোনা যাচ্ছে? স্যার আমার এখানে এমনি পড়ছে স্যার কি আর বললেন আওয়াজ আরেকবার বলুন, সাউন্ডটা ভালো আসছে না, প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখানে তো, একটু কেটে যাচ্ছে কি বল। ও আচ্ছা, আমারও এখানে বৃষ্টি হচ্ছে, এটাই বলতে চাইলাম যে বৃষ্টির সাউন্ড কি শোনা যাচ্ছে? না, বৃষ্টির সাউন্ড শোনা যাচ্ছে না, তবে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে স্যার। হুম, এই বৃষ্টির জন্যই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আচ্ছা, যাই হোক, তো এইখানে হচ্ছে আমাদের এক্স স্পেসটাকে আমরা নিচ্ছি C101। এটা মানে হচ্ছে কি, এটা হচ্ছে সেট অফ অল, আচ্ছা এটা লেখার দরকার নেই, সেট অফ অল কন্টিনিউয়াসলি দাঁড়াও একদম, কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল ফাংশন। তার মানে কি, তার মানে যে ডেরিভেটিভটা হবে এফ ড্যাশ, সে এফ ড্যাশটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন। বোঝা গেল? কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল মানে এফ ড্যাশটা কন্টিনিউয়াস ফাংশন। একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হলে আমরা বলতে পারি না যে তার ডেরিভেটিভটা কন্টিনিউয়াস হবে, এটা সবসময় বলা যায় না। যার ফলে এটা শুধু ডিফারেন্সিয়েবল ফাংশন নয়, তার থেকে ছোট সেট। তো এখান থেকে আমরা একটা ম্যাপ ডিফাইন করব। এক্স থেকে এক্স এ টিএফ ইজ ইকুয়ালস টু, দাঁড়াও, এখানে এক্স থেকে এক্স এ নয়, C01 এ টিএফ ইকুয়ালস টু এফ ড্যাশ, মানে ডেরিভেটিভটা ডিফাইন করা হলো। কারণ আমরা জানি যে ডেরিভেটিভটা কন্টিনিউয়াস হচ্ছে, কারণ ওইভাবেই আমি এক্সটাকে ডিজাইন করেছি। দেখাতে হবে যে এই ম্যাপটা বাউন্ডেড নয়। উই শো দ্যাট T is not bounded. ভালোই বৃষ্টি পড়ছে। তাহলে এটা কিভাবে আমরা দেখাবো? এটা ভালো করে খেয়াল করো, হ্যাঁ, এটা ক্লিয়ারলি দেখো লিনিয়ার ম্যাপ, এটা লিনিয়ার হবে, এটা দেখানো ইজি। আচ্ছা, কয়েকটা স্পেশাল ফাংশন নেওয়া হচ্ছে। fn ইকুয়ালস টু সাইন n পাই টি, যেখানে টিটা 0 to 1 এর মধ্যে থাকছে। এটা একটা নাইস, এর ডেরিভেটিভটা হবে cos দিয়ে হবে, সুতরাং ডেরিভেটিভটা কন্টিনিউয়াস ফাংশন হবে। সুতরাং এই fn গুলো x এ বিলং করছে। fn ড্যাশটা হচ্ছে n পাই cos n পাই টি। ওকে, আচ্ছা, এবার তোমরা আমাকে বলো যে fn এর নর্ম বলতে আমরা কি বুঝি? fn এর নর্ম বলতে আমরা কি বুঝি? ওর সুপটা, সুপ্রিমামটা তো, নর্মটা তো, মডিউলাস আর সুপ্রিমাম। হ্যাঁ সুপ্রিমামটা তো।
তাহলে সুপ্রিমাম অফ কত হওয়া উচিত এটা? 1, অবভিয়াসলি 1, সাইনের ভ্যালু তো হাইয়েস্ট হুম, মানই যাবে। হুম, এটা হয়ে যাবে 1, কারণ টি এর ভ্যালু যদি 0 to 1 এর মধ্যে থাকে, তাহলে পাই টির ভ্যালু হচ্ছে 0 to π এর মধ্যে থাকবে, ঠিক আছে? আর তার সঙ্গে n যদি গুণ করে দিই, তাহলে 0 to n π এর মধ্যে থাকছে। তাহলে অবভিয়াসলি π/2 তো থাকছে কোথাও না কোথাও, তার মানে 1 ভ্যালুটা তো নেবেই। বোঝা গেল? সেই জন্য এটা 1 নিচ্ছে। আচ্ছা, সিমিলারলি এফ এন ড্যাশের নর্ম যদি আমরা বের করি, সেটা আসবে আমার n π। আমি আর করছি না, ওটা অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে যে এটা n π হবে, ঠিক? তাহলে এইবার তুমি ভাবো যে এই যে সুপ্রিমাম, যেখানে এক্স, মানে এখানে আমরা এফ না করে এক্স না করে এফ করে দিচ্ছি 1, সেখানে হচ্ছে টি এফ এর নর্ম ডিভাইডেড বাই নর্ম অফ এফ। এই সেটটার কথা তুমি যদি কল্পনা করো, এখানে কিছু কিছু এলিমেন্ট আছে যে এই টাইপের এলিমেন্ট আছে, তো এটা ডেফিনেটলি গ্রেটার দ্যান ইকুয়ালস টু, আমি এখানে করতে পারি নর্ম অফ টি এফ এন ডিভাইডেড বাই নর্ম অফ এফ এন। এটা তো করাই যায়, ইয়েস অর নো? এটা হচ্ছে সুপ্রিমাম, আর এখানে আমি কোনো একটা ভ্যালু নিলাম, কোনো একটা ফাংশন নিলাম, যেহেতু এটা 1, তার মানে এটা গ্রেটার দেন, আচ্ছা এই টি এফ এন মানেই হচ্ছে এফ ড্যাশ এন, তার নর্ম হচ্ছে n π, তার মানে এটা হয়ে যাচ্ছে n π। তার মানে এই যে সুপ্রিমামটা n π এর থেকে বড় যে কোনো n এর জন্য, তার মানে এই সুপ্রিমামটা কত বলো তো? এই সুপ্রিমামটা হচ্ছে n π এর থেকে বড় সমস্ত n এর জন্য, তাহলে সুপ্রিমামটা কত হবে? শুনতে পাচ্ছ? ইনফিনিটি হবে। একদম ইনফিনিটি হচ্ছে, তার মানে এই নর্মটা হচ্ছে ইনফিনিটি, দ্যাট মিন্স টি ইজ নট বাউন্ডেড, ঠিক? টি ইজ নট বাউন্ডেড। হয়ে গেল, তার মানে একটা আনবাউন্ডেড ম্যাপের একটা এক্সাম্পল আমরা পেয়ে গেলাম। আচ্ছা, আর একটা করি, যেটা হচ্ছে আর একটা বাউন্ডেড ম্যাপের এক্সাম্পল। কারো কোশ্চেন আছে এখান থেকে? আচ্ছা, এখানে সেটা হচ্ছে আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে দেখো, কে একটা ফাংশন, মানে এই যে ফাংশন অন ক্লোজ 0 1 বিদ্যুৎ চমকাচ্ছে, বাপরে, which is continuous। তাহলে টিএফ ডিফাইন করা হচ্ছে, তাহলে দেখো টিএফটা হচ্ছে একটা ম্যাপ, টি হচ্ছে একটা ফাংশন আমরা ডিফাইন করতে চাইছি এক্স থেকে এক্স এ, ওকে? তার মানে এখান থেকে এফ নেবে, একটা ফাংশন নেবে, আর একটা ফাংশন প্রডিউস করবে, ঠিক আছে? এইটার নাম দিচ্ছি আমি এফ। তাহলে এফ একটা ফাংশন হবে, তো এটা এফটা যদি ফাংশন হয়, তাহলে ও কি করবে? 0 1 এর ভ্যালুতে অ্যাসাইন করলে একটা ভ্যালু দেবে। তার মানে আমি যদি এখানে একটা
টি ইউজ করি তাহলে এফ টির একটা ভ্যালু পাওয়া উচিত। তো সেইটা আমরা কিভাবে পাবো? তো সেইটা আমরা এইভাবে পাবো, 0 to 1 কে এস কমা টি ইন্টিগ্রেশন এফ এস ডিএস। এইভাবে আমরা বাপরে প্রচুর হচ্ছে। তো তাই দেখো এস এর উপরে পুরো ইন্টিগ্রেশন হয়ে গেল, তাহলে এটা আলটিমেটলি একটা টি এর ফাংশন থাকবে, তাই না? প্রত্যেকটা টি এর জন্য আমি ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাবো, সুতরাং এটা একটা আলটিমেটলি একটা কন্টিনিউয়াস ফাংশন দেবে। সো এটা তোমরা এক্সারসাইজ হিসাবে নিতে পারো, যে সো দ্যাট এফ ইজ এ কন্টিনিউয়াস ফাংশন। সুস্মিতা, তুমি তো চেষ্টা করছো হ্যাঁ, ডিটেলসে পড়ার, তাহলে তুমি চেষ্টা করবে হ্যাঁ। এইটা কিভাবে কন্টিনিউয়াস দেখানো যায়। আচ্ছা স্যার, এখানে একটা কথা ছিল, আপনি কেএসটি লিখলেন, ওটা তো কেটিএস হবে। সিমেট্রিক কার্নেল না হলে তো আমি কেটিএস টাকে কেএসটি লিখতে পারি না। না, আমি কোথায় টিএস কেন করতে যাব? স্যার ফর্মুলাটা তো কেএক্সটি এফটি ডিটি, তো কেএসটি এফএসডিএস লিখেছেন, মানে এখানে তো সেকেন্ড ফাংশনটা এস হওয়ার কথা। ওটা তোমার বইয়ে যেটা আছে, আমি ওটা করিনি। আমি আচ্ছা আমি ঠিক যেভাবে আছে। করেছি ওইভাবেই এটাও হবে, তোমার বইয়েরটাও হবে। তার মানে তোমার বইয়েরটা একটু আলাদা হবে, আমারটা একটু আলাদা হবে। হ্যাঁ সেটা ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এটা তো কার্নেল ধরুন, তো আমি ওই হুম হিসাবে বলছিলাম। হুম ঠিক আছে। মানে এরা কোনো নিয়ম নেই যে তোমাকে সেকেন্ডটার আচ্ছা আচ্ছা, উপরেই একটু clear- ইন্টিগ্রেশন করতে হবে, আমি হ্যাঁ ফার্স্টেরটার উপরেও ইন্টিগ্রেশন করতে পারি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, হ্যাঁ হুম ঠিক আছে। আচ্ছা, আমাকে একটু সময় দাও জাস্ট। ওকে, তো আমরা যে এখানে যে এই ম্যাপিংটা পেলাম, টিটা লিনিয়ার ম্যাপ, তো এইটার আমরা নর্ম বের করব। তো দেখো, নর্ম অফ টিএফ মানে বেসিক্যালি টিএফ মানেই হচ্ছে এফ, তাহলে নর্ম অফ এফ। আর এফ এর নর্ম মানে হচ্ছে এফ, তো যেহেতু একটা কন্টিনিউয়াস ফাংশন তাহলে তার নাম হবে সুপ নর্ম, তাহলে সুপ অফ মড অফ এফ টি, যেখানে টি বিলংস টু 0 1। আচ্ছা, এফ টির জায়গায় আমরা লিখছি এই ইন্টিগ্রেশনটা। আচ্ছা, এবার এই যে কে ভ্যালুটা, কে ফাংশনটা হচ্ছে আমার বাউন্ডেড ফাংশন, কারণ কে ফাংশনটা একটা কন্টিনিউয়াস ফাংশন এবং এর ডোমেনটা হচ্ছে 0 1 ক্রস 0 1। তার মানে হচ্ছে এটা টাইকোনভ থিওরেম দিয়ে আমরা বলতে পারি যে এটা হচ্ছে কম্প্যাক্ট সেট, কারণ 0 1 ইজ কম্প্যাক্ট, তাহলে কম্প্যাক্ট ক্রস কম্প্যাক্ট সবসময় কম্প্যাক্ট হয়। তো এখান থেকে আমরা বলতে পারছি যে কেটা হচ্ছে বাউন্ডেড, তাহলে তার সুপ্রিমামটা যদি আমরা বের করে নিই, তাহলে এই যে ইন্টিগ্রেশনটা এখান থেকে কে এর সুপ্রিমামটা যদি বেরিয়ে যায়, তাহলে এইটা এর দ্বারা বাউন্ডেড হবে। আচ্ছা, এই সুপ্রিমামটাকে আমরা কি নাম দিচ্ছি? এম। তাহলে এইটা লেস দ্যান ইকুয়ালস টু এম ইন্টু, আচ্ছা এফ এর সুপ্রিমাম যদি আবার বের করে নিই, তাহলে এফ এর সুপ্রিমামটাকে আমরা বলছি নর্ম অফ এফ। তাহলে পড়ে থাকলো কি 0 to 1 ডিএস, তার মানে এটা হচ্ছে 1 অ্যাকচুয়ালি। তাহলে আমরা পাচ্ছি যে এম ইন্টু নর্ম এফ, তার মানে নর্ম অফ টিএফ ইজ লেস দ্যান ইকুয়ালস টু এম ইন্টু নর্ম অফ এফ। তার মানে টিএফ ডিভাইডেড বাই নর্ম অফ এফ, সেটা লেস দ্যান ইকুয়ালস টু এম। তো এখান থেকে এটারই সুপ্রিমাম হচ্ছে এম, তাহলে এর সুপ্রিমামটাও লেস দ্যান ইকুয়ালস টু এম হবে, তার মানে নর্ম অফ টি লেস দ্যান ইকুয়ালস টু এম। তাহলে এখান থেকে বলা যাচ্ছে যে টি ইজ বাউন্ডেড আর এর নর্মটা, টি এর নর্মটা লেস দ্যান ইকুয়ালস টু এম। ওকে, আচ্ছা নেক্সট জিনিস যেটা আমরা দেখব, যে এই যে আর স্কোয়ারের উপরে যে ডিফারেন্ট টাইপের নর্ম দেওয়া হয়, তার জন্য যে করসপন্ডিং যে বলগুলো হয়, সেই বলগুলোর একটা ধারণা দেওয়া হয়েছে। যে আমরা যদি নর্মটাকে নিই মড এক্স প্লাস মড ওয়াই, তাহলে তার যে ইউনিট বলটা হবে সেটা দেখতে অনেকটা রম্বসের মতো হবে। কারণ দেখো যে এই যে লাইনটা পাচ্ছি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1, এই লাইনের প্রত্যেকটা পয়েন্টের কিন্তু যেহেতু যোগফল 1 হচ্ছে, তার মানে এদের নর্ম কিন্তু 1। তাহলে প্রত্যেকটা লাইনের সিমিলারলি এই যে লাইনগুলো আমরা পাচ্ছি প্রত্যেকটার উপরে নর্ম কিন্তু 1 হচ্ছে। তাহলে এইখানে বলটা দেখতে অনেকটা রম্বসের মতো হচ্ছে। আচ্ছা, আমরা যদি নর্মটা নিই ম্যাক্স
তাহলে আমরা দেখবো যে বলটা হয়ে যাবে স্কোয়ার টাইপের। ঠিক, তো এই জিনিসটা এখানে দেখানোর ছিল। আচ্ছা, C0-র উপরে আরেকটা নর্ম দেওয়া যায়, যেটা হচ্ছে ইন্টিগ্রেশন দিয়ে ইন্টিগ্রেশন 0 to 1 mod ft dt। তো এইটা একটা নর্ম হবে, এটা ইজি তোমরা এক্সারসাইজ করে দেখতে পারো। আচ্ছা, মেন কোশ্চেন হচ্ছে এখানে যে এই নর্মের রেসপেক্টে এটা কি ব্যানাক স্পেস হবে? তো এইটা আমরা পরে আলোচনা করব, যে এর পরের দিন যে এটা মানে ব্যানাক স্পেস হবে কিনা। ঠিক আছে, তো এইটা এখানে কিন্তু মানে এক্সাম্পলটা অতটা ভ্যালিড নয়। আচ্ছা, তারপরে মেন রেজাল্ট হচ্ছে এখানে যে ফাইনাইট ডাইমেনশনাল যদি নর্ম লিনিয়ার স্পেস হয় তাহলে সমস্ত নর্ম ইকুইভ্যালেন্ট হয়। তার মানে আমরা ইকুইভ্যালেন্ট নর্ম বলতে কি বুঝি, যদি দুটো নর্ম থাকে নর্ম 1 নর্ম 2, তাহলে দেয়ার এক্সিস্ট C1 C2 পজিটিভ such that norm of x 1 norm less than equals to C1 into 2 norm is less than equals to আবার C2 into ফার্স্ট নর্ম। তার মানে ফার্স্ট দিয়ে শুরু, ফার্স্ট দিয়ে শেষ, ফর অল এক্স এই জিনিসটা যদি হয় তাহলে আমরা বলবো নর্ম 1 আর নর্ম 2 ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তার মানে ফাইনাইট ডাইমেনশনের ক্ষেত্রে সমস্ত নর্ম কিন্তু ইকুইভ্যালেন্ট, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার একটা নর্ম লিনিয়ার স্পেস ফাইনাইট ডাইমেনশনাল হবে কি হবে না সেটা কি করে বুঝবো? তার কোনো টেস্ট আছে? তো তার একটা টেস্ট হচ্ছে যে তার যে বলটা পাচ্ছি আমরা ইউনিট বল, তার ইউনিট বলটা যদি কম্প্যাক্ট হয় তাহলে আমরা বুঝবো যে নর্ম লিনিয়ার স্পেসটা ফাইনাইট ডাইমেনশনাল। ঠিক, তো ফাইনাইট ডাইমেনশনের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি যে হাইনি বোরেল টাইপের থিওরেমটা কিন্তু এখানে ট্রু, মানে একটা সেট কম্প্যাক্ট হবে ইফ অ্যান্ড অনলি ইফ ইট ইজ ক্লোজড অ্যান্ড বাউন্ডেড। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু ফাইনাইট ডাইমেনশনের ক্ষেত্রে ট্রু, এটা ইনফাইনাইট ডাইমেনশনাল নর্ম লিনিয়ার স্পেসের ক্ষেত্রে এটা ট্রু নয়, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সো এখানে ফাইনাইট ডাইমেনশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা খেয়াল রাখবো। আচ্ছা, এরপরে আমাদের একটা রেজাল্ট দরকার, যেটা হচ্ছে রিজ লেমা। এটা একটা থিওরেম প্রুফ করতে গিয়ে কাজে লাগে, তো সেইটা আমরা এখানে দেখে নিচ্ছি। যে এখানে দেখছে এল হচ্ছে একটা ক্লোজ সাবস্পেস অফ এক্স, কিন্তু এলটা এক্স এর সঙ্গে সমান নয়। তাহলে গিভেন পজিটিভ এপসিলন দের এক্সিস্ট ওয়াই দ্যাট ইজ বিলংস টু এক্স মাইনাস এল, মানে এল এ নেই কিন্তু এক্স এ আছে, তাহলে এক্স মাইনাস এল এ আছে, সাচ দ্যাট নর্ম অফ ওয়াই ইজ 1 অ্যান্ড মানে এপসিলনের জন্য আমরা এরকম একটা ওয়াই পাবো যেটা এল এ থাকবে না এবং ওয়াই এর নর্ম কিন্তু 1 হবে, এবং নর্ম অফ ওয়াই মাইনাস এক্স ইজ গ্রেটার দেন 1 মাইনাস এপসিলন ফর অল এক্স বিলংস টু এল। তো এই জিনিসটা আমাদের কিন্তু হবে। আচ্ছা, এরপরে আমরা দেখছি যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ লিনিয়ার অপারেটর, মানে ফাইনাইট ডাইমেনশনের ক্ষেত্রে যে কোনো লিনিয়ার অপারেটরকে আমরা ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এই জিনিসটা আমরা অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশনে পড়ে এসেছি, তো সিমিলার জিনিস আমরা এখানেই পড়ছি, সেম জিনিস বেসিক্যালি। তো টি যদি একটা লিনিয়ার ম্যাপ হয় আর এন থেকে আর এম এ, তাহলে টি এর যে ম্যাট্রিক্সটা হবে সেটা একটা এম বাই এন একটা ম্যাট্রিক্স হবে। ঠিক, তো এটা কিভাবে আমরা লিখতে পারি সেইটারই হচ্ছে একটা এখানে মানে ডিসকাস করা হয়েছে। তো আমরা আর এন এর একটা বেসিস নিলাম, অর্ডার্ড বেসিস U1 to UN, আর আর এম এর মানে যেটা হচ্ছে কোডোমেন বেসিক্যালি, তার একটা বেসিস নিলাম V1 to VM। আচ্ছা, এবার এই যে U1 U2 এগুলো পেয়েছি, তাহলে টি অফ U1 যেটা কিনা আর এম এর এলিমেন্ট, তাহলে সেটাকে আমরা V1 আপ টু VN এর VM এগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবো। তাহলে এই কম্বিনেশনটাকে আমরা এইভাবে লিখেছি। তাহলে এই যে কোএফিসিয়েন্টগুলো আমরা পেলাম A11 A21 A31, এই কোএফিসিয়েন্টগুলো বেসিক্যালি কি করছে যে এই যে ম্যাট্রিক্সটা আছে তারই ফার্স্ট কলাম তৈরি করছে। তার মানে U1 এর ইমেজ যেটা দ্যাট ইজ TU1, তার যে কোএফিসিয়েন্টগুলো আমরা পাচ্ছি সেটা ফার্স্ট কলাম তৈরি করছে। তাহলে ফার্স্ট কলাম রিলেটস টু ফার্স্ট ভেক্টর অফ দ্য ডোমেইন, ওকে। সেকেন্ড কলাম সিমিলারলি রিলেটস টু U2, মানে TU2 বেসিক্যালি TU2 টাকে সেকেন্ড কলামের কম্বিনেশন আকারে লেখা যাচ্ছে। এইভাবে আমরা টি এর ম্যাট্রিক্স ফর্মটা তৈরি করতে পারছি।
আমরা কয়েকটা কংক্রিট এক্সাম্পল দেখে নেব। এখানে আমরা নিচ্ছি রো 301, যেটা হচ্ছে সেট অফ অল পলিনোমিয়ালস অফ ডিগ্রি লেস দ্যান ইকুয়ালস টু 3। তাহলে এর বেসিস কি? এর বেসিস হচ্ছে 1 এক্স, এক্স স্কোয়ার আর এক্স কিউব। তার মানে এর ডাইমেনশন কত? 4। তার মানে এখানে যদি রো 3 থাকে তাহলে ডাইমেনশন হচ্ছে 4, মানে এক বেশি। তাহলে রো 2 যদি হয় তাহলে তার ডাইমেনশন হবে 3। ওকে, তাহলে আমরা এখানে একটা ম্যাপিং ডিফাইন করছি, যেটা হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর, মানে ডেরিভেটিভ, মানে এফটাকে এফ ড্যাশে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইটাকে আমরা কি করছি তাহলে দেখো, এই যে 1 এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব আছে, এদের ইমেজগুলো কনসিডার করেছি। তাহলে ডি ওয়ান বেসিক্যালি 0 হচ্ছে, তাহলে সব কটাই কম্বিনেশন 0, সেই জন্য ফার্স্ট কলামটা হচ্ছে 0। সেকেন্ডে ডিএক্স এর ভ্যালু কত হয়? 1, তার মানে 1 ইন্টু 1 প্লাস 0 ইন্টু এক্স প্লাস 0 ইন্টু এক্স স্কোয়ার। ঠিক, তার মানে 1 0 0 হচ্ছে আমার সেকেন্ড কলাম দিচ্ছে। একই রকম ভাবে এক্স স্কোয়ার হচ্ছে 2x, তার মানে 0 ইন্টু 1 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 0 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে 0 2 0 দিচ্ছে। সিমিলারলি এক্স কিউবের জন্য 0 0 3 দিচ্ছে। তার মানে ডি এর যে ম্যাট্রিক্স ফর্মটা হচ্ছে সেটা হচ্ছে এটা। আশা করি ব্যাপারটা বোঝা গেল। আচ্ছা, আইসোমরফিজম, দুটো ভেক্টর স্পেসের মধ্যে আইসোমরফিজম বলতে আমরা বুঝি যে একটা বাইজেকশন লিনিয়ার ম্যাপ, মানে লিনিয়ার ম্যাপ হবে এবং যেটা বাইজেকশন হবে, মানে 1 1 হবে এবং 1 2 হবে, তাহলে সেটাকে আমরা কি বলছি? আইসোমরফিজম। এটা শুধুমাত্র ভেক্টর স্পেসের মধ্যে আইসোমরফিজম চেক করছে। তার মানে এখানে কোনো এখানে নর্মটা কোনো এখানে রোল প্লে করছে না। ঠিক আছে, কারণ এটা শুধুমাত্র ভেক্টর স্পেসের মধ্যে আইসোমরফিজম। তো এখানে আমাদের কয়েকটা রেজাল্ট মনে রাখতে হবে, যে যদি এক্স আর ওয়াই দুটোই ফাইনাইট ডাইমেনশন হয় এবং সেম ডাইমেনশন হয়, তাহলে ফাইনাইট ডাইমেনশন দুটোই সেম ডাইমেনশন, তাহলে যে কোনো লিনিয়ার ম্যাপ 1 1 হলেই 1 2 হবে, অথবা 1 2 হলেই 1 1 হবে, ইফ অ্যান্ড অনলি। কিন্তু ফাইনাইট ডাইমেনশন না হলে এই জিনিসটা বলা যাবে না। আচ্ছা, ফাইনাইট ডাইমেনশনের আরেকটা মজা হচ্ছে যে এক্সটা যদি আমাদের ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস হয়, তাহলে টি এক্স থেকে ওয়াই এ যে কোনো লিনিয়ার ম্যাপ সবসময় বাউন্ডেড হবে। মানে এখানে ওয়াইটা ইনফাইনাইট ডাইমেনশনাল হলেও কোনো ক্ষতি নেই। এক্সটা যদি ফাইনাইট ডাইমেনশনাল হয় তাহলে যে কোনো লিনিয়ার ম্যাপ বাউন্ডেড হবে। এর প্রুফটা খুবই সোজা, তোমরা বইটা দেখে নিও। ওকে, আচ্ছা, আর কি, যে টি যদি দেখো বাউন্ডেড লিনিয়ার ম্যাপ কাকে বলে আমরা কিন্তু জেনে গেছি যে, আচ্ছা, তো এই বাউন্ডেড লিনিয়ার ম্যাপগুলোর সমস্ত কালেকশন যদি আমি কনসিডার করি, তাহলে সেটাকে একটা সেট হিসাবে নাম দিচ্ছি। তো সেইটাকে আমরা কিভাবে লিখছি? বিডি এল অফ এক্স ওয়াই, এটা হচ্ছে এল। ঠিক আছে, বিডি এল অফ এক্স ওয়াই, এটা হচ্ছে সেট অফ অল বাউন্ডেড লিনিয়ার ম্যাপ। বাউন্ডেড এর বিডি আর লিনিয়ারের এল। ঠিক আছে, তাহলে বাউন্ডেড লিনিয়ার ম্যাপ ফ্রম এক্স টু ওয়াই। তাহলে অবভিয়াসলি এরা যেহেতু বাউন্ডেড, প্রত্যেকের একটা করে নর্ম আছে, তার মানে এই নর্মের রেসপেক্টে আমরা এইটাকে একটা নর্ম লিনিয়ার স্পেস হিসাবে ভাবতে পারছি। এবং এটা দেখা যাবে যে এই নর্মের রেসপেক্টে অ্যাকচুয়ালি এটা কমপ্লিট হয়ে যাচ্ছে, যার মানে এটা হয়ে যাচ্ছে একটা ব্যানাক স্পেস। তো এইটা একটা রেজাল্ট কিন্তু। তো এর প্রুফগুলো আমরা কিন্তু করছি না, তো এটা আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে যে এটা একটা ব্যানাক স্পেস হয়ে যাচ্ছে। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে সেট অফ অল বাউন্ডেড লিনিয়ার ম্যাপস ফ্রম আর এন টু আর এম, এই যে যতগুলো লিনিয়ার ম্যাপ ছিল তাদের ডাইমেনশন যদি আমরা করি, তাহলে এটা এম এন ডাইমেনশন হবে। ঠিক, এটা ডাইমেনশন এম এন হবে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে এই যে এম এন, তাহলে এই এম এন গুলোর প্রত্যেকটার আমি যদি বেসিস চাই, তাহলে বেসিসকে আমরা এইভাবে লিখতে পারবো, ই আই জে, যেখানে আই এর ভ্যালু হচ্ছে 1 থেকে এম অবধি, আর জে এর ভ্যালু হচ্ছে 1 থেকে এন অবধি। আর ই আই জে গুলো কি? ই আই জে গুলো হচ্ছে সেই সমস্ত, দেখো এখানকার ম্যাপগুলো কি প্রত্যেকটা এম বাই এন, তাহলে ই আই জে হচ্ছে একটা এম বাই এন ম্যাপ, এম বাই এন ম্যাট্রিক্স, যার হুজ আই জেথ আই কমা জে, এই আইজেথ এলিমেন্টটা হচ্ছে is 1 and other elements are 0, others are 0। তার মানে শুধু আইজেথ এলিমেন্টটা হচ্ছে 1। তার মানে
আমি যদি বলি E11টা কি, তাহলে আমি যদি বলি E11টা কি, E11টা হচ্ছে এই 1 পজিশনে 1, বাকি সব জায়গায় 0। আমি এখানে m এর ভ্যালু নিয়ে নিচ্ছি 2, n এর ভ্যালু নিয়ে নিচ্ছি 3, তার মানে এটা দেখতে হয়ে যাবে এরকম। আচ্ছা, E12টা হয়ে যাবে 1, মানে ফার্স্ট রো সেকেন্ড কলাম, তার মানে এই পজিশনটা 1 হয়ে যাবে, বাকি সব জায়গায় 0। ঠিক, তারপরে E13 হয়ে যাবে 0 0 1 0 0, তারপরে E21 মানে সেকেন্ড কলাম, সেকেন্ড রো 1 ফার্স্ট কলাম, তার মানে এইটা 1, বাকি জায়গায় 0। ওকে, E22 0 0 0 0 1 0, আর একটা থাকবে 2 3। তাহলে এই যে 6টা ভেক্টর পেলাম, এরা কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আর এরা ফর্ম করছে বেসিস অফ BD L অফ R3 to R2। দেখো এইখানে 2 হলে 2 × 3 হয়, মানে RN, RM হলে তার ম্যাট্রিক্স গুলো হয় m/n ফর্মের, মানে এইটা আগে চলে যায়, এটা পরে চলে যায়। তো এটা হচ্ছে বেসিস অফ দিস। ওয়ান থ্রি টু ওয়ান টু 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 থ্রি, তো এরা হচ্ছে বেসিস অফ দিস। ঠিক, তাহলে এইভাবে আমরা কিন্তু বেসিসও পেয়ে গেলাম। আচ্ছা, তোমরা এক্সারসাইজ গুলো নিজেরা করবে, কিছু অসুবিধা হলে আমাকে পরের দিন বলবে। ঠিক আছে, তাহলে এই অবধি থাক আজকে।